আজকে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা যাচাই করতে পারি যে কোনো একটা ভোটিং মেথড এটা আসলে ফেয়ার কিনা বা কতটুকু ফেয়ার। ঠিক আছে, অর্থাৎ কোনো ফ্ল আছে কিনা। আমরা অলরেডি 4টা ভোটিং মেথড ডিসকাস করেছি। তো প্রত্যেকটা মেথডেরই আমরা ডিসকাশনের সময়ই দেখেছি যে মনে হয়েছে যে কোনো মেথডে হয়তো কিছু, মানে প্রত্যেকটা মেথডই হয়তো কিছু সমস্যা বা থাকতে পারে, লিমিটেশনস থাকতে পারে। তো এখন এই ব্যাপারটা আসলেই সত্য যে আসলেই দেখা যাচ্ছে যে না, সব যেহেতু মেথড গুলো আলাদা, আমাদের ভোটিং মেথডে উইনার সিলেকশন প্রসেসটা আলাদা, ঠিক আছে, ক্যালকুলেশনের প্রসেসটা আলাদা, তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো ক্যালকুলেশনে হয়তো কোনো একটা জিনিস প্রেফারেন্স পাবে, এবার অন্য জিনিস হয়তো সেখানে হয়তো রিফ্লেক্ট করবে না বা ভ্যালিড থাকবে না। ঠিক আছে, তো কোন একটা ভোটিং মেথড ফেয়ার এবং ডেমোক্রেটিক কিনা, সবাই সমান সুযোগ পাচ্ছে কিনা, ঠিক আছে, কোনো ধরনের আনফেয়ারনেস সেখানে আহ, না আছে বা নাই, সেটা চেক করতে হলে আগে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফেয়ারনেস আমরা কিভাবে যাচাই করব, সেটা আগে আমাকে ডিফাইন করতে হবে, তাই না? তুমি ধরো দুইটা জিনিসের মধ্যে কোনটা ভারী কোনটা হালকা, সেটা তুমি ডিফাইন মানে যাচাই করতে চাচ্ছ। তো তাহলে তো আগে তোমাকে ডিফাইন করতে হবে যে তুমি কিভাবে মাপবা, তাই না? অর্থাৎ আহ, মানে কোন একটা স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট, এটা তোমাকে আগে সেট করতে হবে। তো একই কথা এখানেও, যে আমরা একটা ভোটিং মেথডে কোনো ফ্ল আছে কিনা সেটা বা ফেয়ারনেস কতটুকু সেটা মাপতে হলে আগে আমাকে ফেয়ারনেস ক্রাইটেরিয়া গুলো, যে কি কি ক্রাইটেরিয়া, এটা আবার ফেয়ার অ্যান্ড লাভলির ফেয়ারনেস ক্রাইটেরিয়া না, ঠিক আছে, ম্যাথমেটিক্যালি আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ডিফাইন করতে হবে, যে এই ক্রাইটেরিয়া দিয়ে আমরা যাচাই করব যে এই মেথড গুলো যদি কোনো একটা মেথড এই ক্রাইটেরিয়া গুলো মিট করে, তাহলে আমরা বলবো যে হ্যাঁ ওই মেথডটা ফেয়ার। ঠিক আছে, আর যদি ওই ক্রাইটেরিয়া গুলো মিট না করে তাহলে নট ফেয়ার। সো এই জিনিসটা তো আশা করি বোঝা গেছে যে ফার্স্ট উই হ্যাভ টু সেট সাম স্ট্যান্ডার্ডস। তো সেই কারণে আমরা প্রথম ম্যাথমেটিশিয়ানরা যেটা করলো, যে 4টা ক্রাইটেরিয়া তৈরি করছে। এখানে ক্রাইটেরিয়া গুলো আমরা প্রথমে আগে ক্রাইটেরিয়া গুলো পড়বো, এবং পড়ার সাথে সাথে প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিভাবে কাজ করে এবং কোনো একটা মেথড সেই ক্রাইটেরিয়া মানে সাপোর্ট করে কিনা নাকি ইনভ্যালিড হয়ে যায়, সেটাও এক্সাম্পল দিয়ে দেখাবো। প্রত্যেকটা মেথডের ক্রাইটেরিয়ার সাথে একটা করে এক্সাম্পল দেওয়া আছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আগে ক্রাইটেরিয়া গুলো একবারে নাম বলে নেই। আহ, একটা হচ্ছে তোমার সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে এখানে লেখা আছে, দেখো লাস্ট লাইনে, মেজরিটি ক্রাইটেরিয়ন। আচ্ছা, ক্রাইটেরিয়ন আর ক্রাইটেরিয়া দুইটার মধ্যে তো সমস্যা হওয়ার কথা না। ক্রাইটেরিয়া হচ্ছে প্লুরাল বা বহুবচন, ক্রাইটেরিয়া আর ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার আর কি। ঠিক আছে, আচ্ছা, তো মেজরিটি ক্রাইটেরিয়ন, হেড টু হেড ক্রাইটেরিয়ন, then the monotonicity criterion, আর finally the irrelevant alternatives criterion। তো নামগুলো একটু খটমটে মনে হতে পারে, বাট আমরা এগুলোর অর্থ যদি জানি, মানে এই শব্দগুলোর অর্থ, তাহলে দেখবো যে নামের সাথে ওদের ক্রাইটেরিয়ারও খুব ভালোই মিল আছে। আচ্ছা, তো প্রথমটা হচ্ছে দ্য মেজরিটি ক্রাইটেরিয়ন। মেজরিটি শব্দটা আমাদের কাছে পরিচিত, আমরা এর আগেও এটা বলছিলাম, ডিফাইন করছিলাম, এবং এই যে এইখানে আবার তোমাদেরকে একবার রিমাইন্ড করে দেয়া আছে। ঠিক আছে, যে মেজরিটি এবং প্লুরালিটি দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। প্লুরালিটি ছিল হচ্ছে যে বেশি সংখ্যক ভোট পাইলেই সেটা প্লুরালিটি বলি আমরা, আর মেজরিটি ছিল যে মোর দেন হাফ, হাফ দ্য ফার্স্ট প্লেস ভোটস। ঠিক আছে, অর্ধেকেরও বেশি তোমার ভোট পেতে হবে টোটাল ভোট সংখ্যার। তো মেজরিটি, যেহেতু এই ক্রাইটেরিয়নটার নাম হচ্ছে মেজরিটি ক্রাইটেরিয়ন, তার মানে মেজরিটির সাথে এটার সাম রিলেশন আছে, বুঝতেই পারতেছো। তো এই মেজরিটি ক্রাইটেরিয়ন কিভাবে ডিফাইন করা হয়েছে আগে সেটা দেখি, যে ইফ এ ক্যান্ডিডেট রিসিভস এ মেজরিটি অফ ফার্স্ট প্লেস ভোটস ইন অ্যান ইলেকশন, দেন দ্যাট ক্যান্ডিডেট শুড উইন দ্য ইলেকশন। আচ্ছা, এই ক্রাইটেরিয়াটা সেট করা হলো, এটা মানে এগ্রিড আপন ক্রাইটেরিয়া। ঠিক আছে, এবং এটা আই থিঙ্ক এটা যথেষ্ট লজিক্যাল, তোমাদের কাছেও লজিক্যাল মনে হওয়া উচিত, যে একটা ইলেকশনে টোটাল যত ভোটার আছে তাদের মধ্যে মোর দেন 50% যদি হচ্ছে কোনো একজন ক্যান্ডিডেটকে ফার্স্ট প্লেস ভোট দেয়, ঠিক আছে, তাহলে ওই ক্যান্ডিডেট তো আসলে জেতা উচিত, সে যেই মেথডই তুমি কাউন্ট করো না কেন। ঠিক আছে, আমরা কিন্তু এখানে জাস্ট ক্রাইটেরিয়াটা সিলেক্ট করতেছি, আমরা বলতেছি না যে সেই উইনার হবে। ঠিক আছে,
হওয়া উচিত, ঠিক আছে, শুড উইন দ্য ইলেকশন। মানে যদি ইলেকশনটাকে তোমার ফেয়ার হইতে হয়, মানে ওই ক্যালকুলেটিং সিস্টেমটাকে, তাহলে তুমি যেভাবেই ক্যালকুলেট করো, যেই মেথডেই ক্যালকুলেট করো, যদি দেখা যায় যে প্রেফারেন্স টেবিলে কোনো একজন ক্যান্ডিডেট মোর দেন হাফ অফ দ্য টোটাল ভোটস সে পাইছে, তাহলে তার জেতা উচিত, ঠিক আছে। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এখন আমরা দেখবো যে এই ক্রাইটেরিয়া আসলেই স্যাটিসফাই হয় কিনা, অর্থাৎ আমরা যে চারটা মেথড পড়ে আসি তার মধ্যে সব মেথডই কি সবসময় এরকমই রেজাল্ট দিবে, যে কোনো একটা প্রেফারেন্স টেবিলে কোনো একজন ক্যান্ডিডেট যদি মোর দেন হাফ ফার্স্ট প্লেস ভোট জিতে থাকে তাহলে সে উইন হবে অলওয়েজ, এরকমটাই কি হয়? ঠিক আছে, তো সেটা এখানে একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করা আছে। দ্য বর্ড অ্যাকাউন্ট মেথড ভায়োলেটস, এখানে বলাই আছে, দেখো যে অ্যাকচুয়ালি এখানে এক্সাম্পলটাও কন্ট্রাইভড একটা এক্সাম্পল। তো বর্ড অ্যাকাউন্ট মেথড ভায়োলেটস দ্য মেজরিটি ক্রাইটেরিয়া। এখানে যে এক্সাম্পলটা ওরা সেট করছে, সেখানে টোটাল 4জন ক্যান্ডিডেট আছে, এই যে প্রেফারেন্স টেবল আছে। এই দেখা গেছে যে একটা, এটা তো হতেই পারে, তুমি রিয়েল লাইফে এক্সাম, মানে 4জন ক্যান্ডিডেট থাকতে পারে এবং ভোট নেওয়ার পরে তুমি এরকম প্রেফারেন্স টেবিল পেতে পারো। এই টেবিলে দেখা যাচ্ছে যে 4জন ভোটার ইএফজিএইচ, তাদেরকে এই 3 ধরনের প্যাটার্নে ভোটাররা ভোট দিয়েছে। প্রথম 6জন, টোটাল ভোটার আছে আমাদের টোটাল 11জন, তার মধ্যে 6জন ভোট দিয়েছে ইএফজিএইচ এই প্যাটার্নে, 3জন ভোট দিয়েছে জিএইচএফই, আর 2জন ভোট দিয়েছে এফজিএইচ এই 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 অর্ডারে, ঠিক আছে। তো এখন এখানে যেহেতু টোটাল নাম্বার অফ ভোট ভোট হচ্ছে 11টা, তার মানে আমার কেউ যদি মোর দ্যান হাফ পেতে হয়, তার মানে তাকে পেতে হবে, অর্থাৎ মেজরিটি যদি অর্জন করতে হয় তাহলে তাকে পেতে হবে 11-র অর্ধেক হচ্ছে 5.5, দ্যাট মিনস 6টা যদি কেউ পায় তাহলেই মেজরিটি ক্রাইটেরিয়া অনুযায়ী তার জেতা উচিত, বা ওই সিস্টেমটা বা ওই ইলেকশন ভোটিং মেথডটাকে আমরা হচ্ছে বলবো যে এটা মেজরিটি ক্রাইটেরিয়ান স্যাটিসফাই করবে যদি কেউ একজন ক্যান্ডিডেট 6টা বা তার চেয়ে বেশি ভোটও যদি পায়, যে 7টা পায় বা 8টা পায়, অর্থাৎ মোর দেন হাফ কেউ যদি পায় ফার্স্ট প্লেস ভোট, তাহলে এবং সেই যদি জিতে তাহলে বলবো যে হ্যাঁ, ওই মেথডটা মেজরিটি ক্রাইটেরিয়নটা স্যাটিসফাই করছে। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে তুমি যদি এই প্রেফারেন্স টেবিলের জন্য বর্ড অ্যাকাউন্ট মেথড আমরা অলরেডি শিখে আসছি, তুমি যদি সেভাবে ক্যালকুলেশন করো, ফার্স্ট চয়েসের জন্য কত দিবা, 4 পয়েন্ট, এটার জন্য 3 পয়েন্ট, এটা 2, এটা 1, তারপরে কি করতে হবে মনে আছে, আই থিঙ্ক সবার মনে আছে, এই পয়েন্ট গুণ করতে হবে, প্রত্যেকের পয়েন্ট হিসাব করতে হবে। তো ফার্স্ট প্লেসের জন্য 4 পয়েন্ট করে পাবে, এখানে টোটাল 6টা ভোট। সো আই থিঙ্ক সবার এটা মনে আছে, যদি কারো কেউ ভুলে যাও তাহলে দয়া করে ওই যে প্রথম লেকচার, যেই লেকচারে বর্ড অ্যাকাউন্ট মেথড আমি পড়াইছি বা বই থেকে, এটা আবার দেখে নিবা। আচ্ছা, তো এখন এখানে বর্ড অ্যাকাউন্ট মেথডে ক্যালকুলেট করে দেখা গেল যে ই যে তার টোটাল পয়েন্ট হচ্ছে 29, জি এর 30, এফ এর 32, আর এইচ এর 19 পয়েন্টস। তো তাহলে অ্যাকর্ডিং টু বর্ড অ্যাকাউন্ট মেথড উইনার ইজ এফ, তাই না? যে এফ, এফ এর যেহেতু 32 পয়েন্ট সবচেয়ে বেশি, তাহলে এফ ইজ দ্য উইনার। বাট আমরা যদি প্রেফারেন্স টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে আহ, মানে আহ, এই মেজরিটি কে পাইছিল, অর্থাৎ আমার টোটাল 11টা ভোটের মধ্যে 6টা বা তার চেয়ে বেশি ফার্স্ট প্লেস ভোট, ফার্স্ট প্লেস ভোট কিন্তু সবচেয়ে বেশি পাইছিল অ্যাকচুয়ালি ই, ঠিক আছে। তো ই যে এখানে 6 জনের ফার্স্ট প্লেস ভোট পাইছে, আর এফ কিন্তু ফার্স্ট প্লেস ভোট পাইছে মাত্র 2টা, ঠিক আছে। ইভেন জি এর চেয়েও কম, সে সবচেয়ে কম সংখ্যক ফার্স্ট প্লেস ভোট পাইছে। তো বাট হাউএভার মানে এই বর্ড অ্যাকাউন্ট মেথডে এফ ইজ দ্য উইনার, আর ই সে অর্ধেকের চেয়ে বেশি সংখ্যক লোক তাকে প্রথম চয়েস হিসেবে প্রেফার করার পরেও সে কিন্তু হেরে গেছে, ঠিক আছে। তো তাহলে ইভেন সে শুধু হারে নাই, সে থার্ড হইছে, ঠিক আছে। জি হচ্ছে সেকেন্ড উইনার, মানে উইনার তো বলা উচিত না, সেকেন্ড রানার আপ আর কি, ঠিক আছে। তো তাহলে আমি বলতে পারি যে এই যে যে বর্ড অ্যাকাউন্ট মেথডটা আমরা এই প্রেফারেন্স টেবিলের জন্য যে বর্ড অ্যাকাউন্ট মেথডটা ইউজ করলাম, এই ইলেকশন পার্টিকুলার ইলেকশনের ক্ষেত্রে বর্ড অ্যাকাউন্ট মেথডটা আসলে মেজরিটি ক্রাইটেরিয়নটা স্যাটিসফাই করতেছে না। কারণ একজন ক্যান্ডিডেট সে মেজরিটি অর্জন করার পরেও, অর্থাৎ মোর দেন হাফ ভোট পাওয়ার পরেও সে হেরে গেছে, ঠিক আছে, জিততে পারে নাই। বাট তার যেটা উচিত ছিল যদি ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই হইতে হইতো, ক্রাইটেরিয়ানটা স্যাটিসফ্যাকশনের শর্ত হইতো এটা, ঠিক আছে। তো এখন তুমি বলতে পারো তার মানে কি স্যার মেজরিটি ক্রাইটেরিয়ন সবসময়ই মানে ফার্স্ট
মানে সরি, বর্ড অ্যাকাউন্ট মেথড কি সবসময় মেজরিটি ক্রাইটেরিয়ন ভায়োলেট করবে? না, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার ইলেকশনের জন্য ভোটিং প্যাটার্ন বা প্রেফারেন্স টেবিলটা এমন হয়েছে যে দেখা গেছে যে আলটিমেটলি ক্যালকুলেশন করার পরে এর পয়েন্ট কম হয়ে গেছে, ঠিক আছে? যদি এমন হইতো, যেমন ধরো এই যে সেকেন্ড কলাম বা থার্ড কলামে একেবারে লাস্ট চয়েসে আছে, এমন যদি হয়তো যে এইগুলাতে সে ফার্স্ট চয়েস ভোট না পেয়ে সে একটু উপরের দিকে থাকতো অর্ডারিং, তাহলে হয়তো সে জিতে যাইতো, ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ড করে, মানে ইলেকশন টু ইলেকশনও ভ্যারি করবে। তো তার মানে বর্ড অ্যাকাউন্ট মেথড অলওয়েজ মেজরিটি ক্রাইটেরিয়ন মানে স্যাটিসফাই করবে না, ব্যাপারটা এরকম না। অনেক সময় করতে পারে, আবার অনেক সময় নাও করতে পারে, বাট পসিবিলিটি ইজ দেয়ার, ঠিক আছে, যে এই মেথডটা মেজরিটি ক্রাইটেরিয়ন ভায়োলেট করার সম্ভাবনা আছে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আহ, এই একটা ক্রাইটেরিয়া গেল। নেক্সট যেটা আছে এখানে আরেকটা, মানে তোমাদের করার জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে, সো তোমরা ওইটা নিজেরা ট্রাই করবা। আর পরীক্ষায় অবশ্যই মানে কোশ্চেনে কি বলা হয়েছে সেটা দেখে অ্যান্সার করবা, এই জিনিসটা তোমাদের। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলি তাহলে। আহ, আচ্ছা, হ্যাঁ, আসিফ ইকবাল তন্ময়, তুমি হাত তুলছো, বলো। স্যার প্রিভিয়াস ক্লাস নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার। প্রিভিয়াস ক্লাস? তাহলে তুমি গুগল ক্লাসরুমেই স্যার কোশ্চেন করতা। স্যার এটা এখন মাথায় আসে স্যার। স্যার প্লুরালিটি উইথ এলিমিনেশন যে মেথডটা আছে স্যার, হ্যাঁ, ওখানে কি স্যার মানে স্যার স্টেপ যদি তিনটা হয় তাহলে কি স্যার প্রেফারেন্স টেবিল আমরা তিনবার রাখবো? আমি তো বললাম যে প্রেফারেন্স টেবিল তুমি চাইলে আঁকতে পারো, তিনটা হয় স্টেপ, পাঁচটা হয় স্টেপ, যে কটাই হোক, তোমার যদি সময় থাকে হাতে তুমি আঁকো, কোনো অসুবিধা নেই। আর যদি সময় না থাকে তাহলে সরাসরি আহ, মানে ওই একটা টেবিলকেই মানে রেফার করে বলে দাও। তবে প্লুরালিটি উইথ এলিমিনেশনে যেহেতু ক্যান্ডিডেট রিমুভ হয়ে যায়, ঠিক আছে, তো অর্থাৎ একটা করে রো আমাকে বাদ দিয়ে দিতে হয়, অর্ডারিংটা আপ করতে হয় একটু, মানে চেঞ্জ হয় না অর্ডারিংটা, বাট আপডেট করতে হয়। সো ওইখানে টেবিলটা আঁকা বেটার আর কি। মানে ট্রাই করবা টেবিলটা আঁকার। এখন একেবারে তোমার হাতে সময় না থাকলে টেবিল আঁকতে গিয়ে মানে তুমি অ্যান্সার করতে পারলা না, তার চেয়ে বেটার হচ্ছে যে তুমি যদি রেজাল্ট বের করতে পারো টেবিল না আঁকলা। বুঝে গেছে? আচ্ছা, ওকে, আই থিঙ্ক ক্লিয়ার। আচ্ছা, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হেড টু হেড ক্রাইটেরিয়ন। আচ্ছা, আমি আগেই বলতেছিলাম যে ক্রাইটেরিয়নের নামগুলোর সাথে তার রুলস এর একটা মিল আছে, ডেফিনেশনের একটা মিল আছে। তো আহ, এখানেও দেখতে পাচ্ছ ওইখানে মেজরিটির সাথে মিল ছিল, এখানে তাহলে হেড টু হেড এর সাথে একটা মিল আছে। হেড টু হেড ক্রাইটেরিয়ন হচ্ছে, হেড টু হেড তো বুঝো, একজনের সাথে একজনের কম্পারিজন আর কি, ঠিক আছে? তো মুখোমুখি কম্পারিজন। তো কোনো একটা ইলেকশনে কোনো একটা ক্যান্ডিডেট যদি দেখা যায়, আহ, কোনো একটা ইলেকশনে কোনো একজন ক্যান্ডিডেট যদি হেড টু হেড কম্পারিজন, অর্থাৎ অন্য যে কয়জন প্রার্থী আছে সবার সাথে তুমি যদি তাকে ওয়ান টু ওয়ান কম্পারিজন করো, এবং দেখা যায় যে প্রত্যেক ওয়ান টু ওয়ান কম্পারিজনই হি অর হি ইজ দ্য উইনার, ঠিক আছে, ওই ক্যান্ডিডেটই বেশি প্রেফার্ড বাই দ্য ভোটার্স, ঠিক আছে? অর্থাৎ ওই যে প্রেফারেন্স টেবিলে কে আগে আছে কে পরে আছে, ঠিক আছে, আমরা ওইটা দেখবো যে ভোটাররা কাকে প্রেফার করছে। তো মোস্ট অফ দ্য ভোটার যদি দেখা যায় যে ওই ক্যান্ডিডেটকেই প্রেফার করছে, এবং সেটা সব কম্পারিজনের ক্ষেত্রে, যতগুলো ওই ক্যান্ডিডেটের সাথে যতগুলো কম্পারিজনই তুমি করো অন্যান্য ক্যান্ডিডেটদের, সবগুলো ক্যান্ডিডেটের সাথে কম্পারিজন করে তুমি দেখলা যে ওই ক্যান্ডিডেটই প্রত্যেকবার প্রেফার্ড হচ্ছে, ঠিক আছে? তাহলে অবভিয়াসলি তার তো জেতা উচিত, তাই না? এটাও একটা স্ট্রং একটা ক্রাইটেরিয়ন, এবং এটা লজিক্যাল একটা ক্রাইটেরিয়ন, হেড টু হেড ক্রাইটেরিয়ান, যে সবার সাথেই যদি সে হেড টু হেডে আলাদা আলাদা ভাবে জিতে, তাহলে টোটাল প্রেফারেন্স টেবিল দিয়ে তুমি যখন ক্যালকুলেট করবা তখন তার জেতা উচিত, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে এই মেথড, এই ক্রাইটেরিয়াটাও কি সবসময় স্যাটিসফাই হবে কিনা, বা এমন কোনো মেথড আছে কিনা যেটা আসলে এটাকে ভায়োলেট করতে পারে। এখানে প্লুরালিটি মেথডস অ্যাকচুয়ালি ভায়োলেটস দ্য হেড টু হেড ক্রাইটেরিয়ন। এখানে এরকম একটা এক্সাম্পল দেয়া আছে। এটা হচ্ছে প্রেফারেন্স টেবিলটা, টোটাল তিনজন ক্যান্ডিডেট আছে এখানে, এ বি সি, এবং তাদেরকে এই চার রকম ভাবে ভোটাররা ভোট দিয়েছে। আচ্ছা, টোটাল ভোটার আছে কয়জন? 8 8 16, আচ্ছা, 22, 22 জন ভোটার আছে। তো এখানে অ্যাকচুয়ালি ক্যান্ডিডেট বলতে এখানে হচ্ছে ব্র্যান্ড, আমার ধারণা এখানে হচ্ছে
র্যাঙ্ক 3 ডিফারেন্ট ব্র্যান্ডস অফ টুনা ফিশ। টুনা ফিশের 3টা ব্র্যান্ড আছে এবিসি। তো ভোটারদেরকে বলছে 22 পিপল, তাদেরকে বলছে যে আপনার কোন ব্র্যান্ডটা পছন্দ, সেই অনুযায়ী মানে কোনটাকে সবচেয়ে আপনি ভালো মনে করেন, এইভাবে আপনি প্রেফারেন্স টেবিল ভোট দেন আর কি। তো এরকম ভাবে ভোটার রেজাল্টটা বা ভোট বা সার্ভে বলতে পারো এটা, যাই হোক। তো প্রথম কথা হচ্ছে হুইচ ব্র্যান্ড ইজ প্রেফার্ড ওভার দ্য আদার টু ইউজিং এ হেড টু হেড কম্পারিজন। ঠিক আছে, এই অর্থাৎ তুমি যদি হেড টু হেড কম্পারিজন করো তাহলে কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ফেভার্ড, ফেভার্ড বলতে মানে প্রিফার্ড আর কি, বা পছন্দের। ঠিক আছে, তো এই স্টেটমেন্ট গুলো কিন্তু ভালো করে খেয়াল করো, অর্থাৎ তোমাদের যাদের বিশেষ করে যাদের ইংরেজি একটু দুর্বল আছে, তারা এগুলো একটু লেখার সময়ে একটু মানে এটা তো আমি অনেক সময় এরকম পাইছি যে লিখে ফেলে যে ইফ এ ক্যান্ডিডেট ইজ কম্পেয়ার্ড, ঠিক আছে, সেপারেটলি হেড টু হেড উইথ এভরি আদার ক্যান্ডিডেট দেন দ্যাট ক্যান্ডিডেট শুড উইন দ্য ইলেকশন। তাহলে তো কথাটা কমপ্লিট হলো না। তুমি আরেকজনের সাথে সবার সাথে কম্পেয়ার করলেই তার জেতা উচিত না, সবার সাথে কম্পেয়ার করার পরে যদি দেখো যে সেই সব ক্ষেত্রে ফেভার্ড, তাহলে তার জেতা উচিত। ঠিক আছে, এভরি আদার ক্যান্ডিডেটের সাথে। তো যাদের ইংরেজি একটু দুর্বল তারা দয়া করে মানে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করবে, এবং এখন থেকেই ইংরেজি যাতে ডেভেলপ করতে পারো সেজন্য বেশি বেশি এইসব বইগুলো পড়বা। ঠিক আছে, এবং ক্লাসের বাইরেও বই পড়া ট্রাই করবা, তাহলে বেটার হবে তোমার জন্য পরবর্তীতে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা যেখানে ছিলাম, তো প্রথম যেটা কোশ্চেনটা করছে সেটা হচ্ছে তুমি হেড টু হেড কোনো ধরনের ইলেকশনের কোশ্চেন না, প্রথম কোশ্চেনটা হচ্ছে হেড টু হেড কম্পারিজন করে দেখো বা বলো যে কোন ব্র্যান্ডটা সবচেয়ে বেশি ফেভার্ড। আর বি নাম্বারে হচ্ছে হুইচ ব্র্যান্ড উইন্স দ্য টেস্ট, অর্থাৎ মানে এই স্বাদের যে পরীক্ষা আর কি, এই টেস্ট মানে স্বাদ আর এই টেস্ট মানে তো পরীক্ষা, ইউজিং দ্য প্লুরালিটি মেথড। প্লুরালিটি মেথড অনুযায়ী কোন ব্র্যান্ড জিতছে। তো এখানে তুমি হচ্ছে প্রথমে হেড টু হেড কম্পারিজন যদি করো, আচ্ছা আমি এখান থেকেই করি। প্রথমে আমরা এ এর সাথে বি কে কম্পারিজন করবো। আমাদের টোটাল আছে এই তো ক্যান্ডিডেট বা ব্র্যান্ড আছে 3টা, তাহলে এ এর সাথে বি কে কম্পেয়ার করবো আর এ এর সাথে সি কে কম্পেয়ার করব। তারপরে যদি দরকার হয় আমরা বি এর সাথে সি এর কম্পারিজন করব। ঠিক আছে, টোটাল কম্পারিজনই হবে এখানে 3টা। আচ্ছা যাই হোক, তো প্রথমে এ এর সাথে বি কে যদি আমরা কম্পেয়ার করি, এ আর বি, যে এই দুজনের দুইটা ব্র্যান্ডের মধ্যে কোনটা সবচেয়ে বেশি পছন্দের, তাহলে দেখা যাচ্ছে এখানে 8 জন হচ্ছে এ কে বেশি পছন্দ করছে, বি কে সেকেন্ড চয়েসে রাখছে। আবার এইখানেও এরকম 4 জন আছে যারা এ কে বেশি পছন্দ করে, তাহলে টোটাল 12 জন এ কে পছন্দ করছে। আর বি এর বেলায় দেখা যাচ্ছে এইখানে 6 জন আর এইখানে 4 জন, তার মানে 10 জন। তাহলে এ ইজ দ্য উইনার, ঠিক না, এ আর বি এর মধ্যে। এরপরে এ আর সি এর মধ্যে দেখো, এ আর সি এর মধ্যে যদি তুমি আমি কম্পেয়ার করো, তাহলে এ আর সি এখানে 8 জন এ কে বেশি প্রেফার করছে, তারপরে এখানে 4 জন, ঠিক আছে, এ কে বেশি প্রেফার করছে, এ ভার্সেস সি। তো তাহলে সেই ক্ষেত্রেও এ ইজ দ্য উইনার, কারণ 8 আর 4 12, আর তাহলে বাকি 10 জন হচ্ছে সি কে প্রেফার করছে, তার মানে আবারও এ ইজ দ্য উইনার। তাহলে এ ভার্সেস, আর আমার মনে হয় বি ভার্সেস সি আর করার দরকার নাই, কারণ বি আর সি এর মধ্যে যেই জিতুক সে তো আর সবগুলো হেড টু হেড কম্পারিজন জিততে পারবে না, কারণ অলরেডি এ এর কাছে দুইজনই হেরে গেছে। ঠিক আছে, এ ভার্সেস বি এবং এ ভার্সেস সি, এটাও কিন্তু মানে তোমার পরীক্ষায় সময় বাঁচাবে। তুমি এখানে কিন্তু আমরা পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড ইউজ করতেছি না, খেয়াল করো 1 নম্বর যে কোশ্চেনটা এ, এখানে আমরা পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড দিয়ে যদি তোমাকে করতে বলতো তাহলে তোমার সব কম্পারিজন করতে হইতো, পয়েন্ট একজনকে প্রত্যেককে জেতার জন্য পয়েন্ট দিতে হইতো, তারপরে ফাইনালি পয়েন্ট কার বেশি হবে সেটা ক্যালকুলেট করতে হইতো। বাট এখানে আমরা ওইটা চাচ্ছি না, এখানে আমরা দিতে চাচ্ছি যে হেড টু হেড কম্পারিজনে কে বেশি ফেভার্ড। ঠিক আছে, তো এখানে যেহেতু অলরেডি এ ভার্সেস বি আর এ ভার্সেস সি এই দুইটাতেই এ ইজ দ্য উইনার, তো আছেই ক্যান্ডিডেট 3 জন, তার মানে আহ, এ 2 জন আদার যে দুইটা ক্যান্ডিডেট আছে বা ব্র্যান্ড আছে, দুইটার সাথে দুইটার এগেইনস্টেই এ জিতে গেছে। ঠিক আছে, এ ইজ ফেভার্ড হেড টু হেড, হেড টু হেড কম্পারিজনে এ ইজ ফেভার্ড অল দ্য টাইম। ঠিক আছে, তো তাহলে এ এর জেতা উচিত। ঠিক আছে, তো প্রথম কোশ্চেনের অ্যান্সার হবে যে ব্র্যান্ড এ ইজ ফেভার্ড ওভার দ্য আদার টু ইউজিং এ হেড টু হেড কম্পারিজন। অন্য দুইজনের সাথে। আচ্ছা, খুশি বলতেছে হেড টু হেড, এটা আরেকবার বলবেন প্লিজ, মানে কি হেড টু হেড ক্রাইটেরিয়নটা? হেড টু হেড ক্রাইটেরিয়ন তো বললাম যে তুমি জাস্ট 2 জন 2 জন করে ক্যান্ডিডেট নিয়ে কম্পেয়ার করবা, দেখবা যে কোনো ক্যান্ডিডেট সবগুলো কম্পারিজনই জিতে কিনা। ঠিক আছে, তো এইখানে যেহেতু আমার ক্যান্ডিডেট আছে 3 জন,
ক্যান্ডিডেট আছেই তিনজন, তো আমার টোটাল কম্পারিজন হতে পারে তিনটা। তো আমি এ ভার্সেস বি আর এ ভার্সেস এ, এখন এ এর সাথে কম্পারিজন হতে পারে কয়টা? এ একটা ব্র্যান্ড, এর সাথে তো যেহেতু টোটাল ক্যান্ডিডেট তিনজন, তাহলে এ ছাড়া আর আছে দুইজন, তাহলে এ এর সাথে তো কম্পারিজন তুমি দুইটাই করতে পারবা, তাই না? এর বেশি না। একইভাবে মানে যে কোনো ক্যান্ডিডেটের সাথেই তুমি ওই ক্যান্ডিডেটের জন্য দুইটা কম্পারিজন তোমার হাতে অপশন আছে, এ এর সাথে বি, এর সাথে সি। একইভাবে বি এর জন্য বি এর সাথে এ, বি এর সাথে সি। আবার সি এর জন্য যদি চিন্তা করো, সি এর সাথে এ, সি এর সাথে বি। তো প্রত্যেক ক্যান্ডিডেটই দুইটা করে কম্পারিজন তোমার করতে হবে। এখন তুমি এ দিয়ে শুরু করলা, এ দিয়ে শুরু করে দেখলা যে এ ভার্সেস বি তেও এ জিতে গেছে, এ ভার্সেস সি তেও এ জিতে গেছে, তাহলে তো আর তোমার বাকি কম্পারিজন বি ভার্সেস সি বা আর যদি থাকতো, তাহলে সেগুলো তো আর করার দরকার নাই, কারণ অলরেডি তুমি দেখতে পাচ্ছ যে ইউ হ্যাভ দ্য ব্র্যান্ড। তুমি অলরেডি ওই ব্র্যান্ডটা পেয়ে গেছো, যে এই ব্র্যান্ডটা বাকি সব ব্র্যান্ডের সাথে হেড টু হেডে জিতছে বা ফেভার্ড, ঠিক আছে? সেটা তুমি পেয়ে গেছো, তাহলে বাকি কম্পারিজন করার কোনো দরকার নাই, ঠিক আছে? এখন ধরো তুমি যদি দেখতা যে এ ভার্সেস বি তে এ ইজ দ্য লুজার, ঠিক আছে, তাহলে তো তোমার বি ইজ দ্য উইনার হইতো। তাহলে তুমি তখন এ ভার্সেস সি আর করার দরকার নাই, কারণ এ তো অলরেডি বি এর সাথে হেড টু হেডে হেরে গেছে। আমার দেখতে হবে হেড টু হেডে কোনো মানে কোনো ক্যান্ডিডেট সবার সাথে জিতে কিনা। তো তাহলে এ যেহেতু বি এর সাথে অলরেডি হেরে গেছে, তাহলে আমি নেক্সট কম্পারিজন করব বি ভার্সেস সি। তো যদি দেখি যে বি ভার্সেস সি এর সাথেও বি জিতছে, তাহলে আমি বুঝতে পারতেছি যে হ্যাঁ, বি সবার সাথেই কম্পেয়ারে জিতছে। এখন আমার দেখতে হবে ওই ইলেকশনে যে মেথড আমি ইউজ করব, সেই মেথড অনুযায়ীও বি উইনার হয় কিনা। এখন তুমি যদি দেখো, আরো একটা ব্যাপার আছে, যে তুমি দেখলা যে এ এর সাথে আচ্ছা, এটা একটু ক্লিয়ার করে বলি। ওকে, দেখলা যে এ আর বি এর সাথে এ জিতছে, কথার কথা। এ আর সি এর সাথে সি জিতছে, এটাও হতে পারে, ঠিক আছে? তার মানে এ একজনের সাথে জিতছে, আবার একজনের সাথে হেরে গেছে। তো তাহলে এখনো আনডিফিটেড আছে কে? আনডিফিটেড আছে সি। বি তো অলরেডি হেরে গেছে এ এর সাথে, সি, তাহলে বি এর সাথে সি করতে হবে। এখন বি এর সাথে সি করে আবার দেখলা বি জিতছে, ঠিক আছে? তো তার মানে আলটিমেটলি এখানে হেড টু হেডে কেউই মানে আহ, অন্য অন্য দুইজনের তুলনায় প্রিফার্ড না। এ এর সাথে বি যখন কম্পেয়ার করতেছে, তখন এ প্রেফার্ড, এর সাথে সি কম্পেয়ার করলে সি প্রেফার্ড, আবার বি এর সাথে সি কম্পেয়ার করলে বি ইজ দ্য প্রেফার্ড ওয়ান। তো দেখা যাচ্ছে যে মানে ওই যে সবার সাথেই জিতছে হেড টু হেডে, এরকম কেউ নাই। তাহলে এই ক্ষেত্রে তুমি হেড টু হেড ক্রাইটেরিয়নটা অ্যাপ্লাই করতে পারবা না, ঠিক আছে? কারণ যেহেতু তোমার হেড টু হেড ক্রাইটেরিয়নের হাইপোথিসিস হচ্ছে যে যদি কোনো ব্র্যান্ড বা ক্যান্ডিডেট বাকি সবার সাথে হেড টু হেডে জিতে, তাহলে তার ইলেকশনটা জেতা উচিত। তাহলে প্রথমে তো আগে বাকি সবার সাথে হেড টু হেডে জিততে হবে, তারপরে না কনক্লুশন যে সে কি তাহলে ইলেকশন জিতছে কি জিতে নাই, সেটা হচ্ছে পরে আমি চেক করব। এখন সে যদি সবার সাথে, এরকম কোনো ক্যান্ডিডেটই তুমি যদি না পাও যে সবার সাথে হেড টু হেডে জিতছে, তাহলে তো আর তোমার হচ্ছে হেড টু হেড ক্রাইটেরিয়ার হাইপোথেসিসই অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে তুমি আর কনক্লুশন চেক করার কি আছে? আচ্ছা, নিশান রহমান, বলো তোমার কোশ্চেন। নিশান রহমান। স্যার, হ্যাঁ, বলো। বলছি অলওয়েজ কি প্লুরালিটি তোমার কথা মেথডটাই আরেকটু জোরে বলো। মানে আমার মাইক্রোফোনে একটু সমস্যা স্যার। আচ্ছা, মানে যতটুকু কাছে নিয়ে বলা যায় আর কি। স্যার বলছি যে সবসময় প্লুরালিটি মেথডটাই কি আপনার হেড টু হেড কে ভায়োলেট করবে, এর ব্যাপারটা কেমনই? প্লুরালিটি মেথডটা হেড টু হেড ক্রাইটেরিয়ন ভায়োলেট করবে, ব্যাপারটা এরকমই কিনা? অলওয়েজ ভায়োলেট করবে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। না, এটাও সম্ভবত মে ভায়োলেট, ঠিক আছে? অলওয়েজ ভায়োলেট করবে ব্যাপারটা এরকম না। ডিপেন্ড করে তোমার ওই ইলেকশনের প্রেফারেন্স টেবিলটা কেমন পাইছো সেটার উপরে। তো আমি তো এখনো ভায়োলেশনে যাই নাই, ঠিক আছে? এখনো আমি হেড টু হেড ক্রাইটেরিয়ন বুঝাচ্ছি, তারপর আমরা ভায়োলেশনে গেলে দেখবো। তো সব ক্ষেত্রেই মানে অলওয়েজ ভায়োলেট করবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, লিমন, বলো। হ্যালো। হ্যালো। জি স্যার। হ্যাঁ, বলো। স্যার ধরেন স্যার পাঁচজন ক্যান্ডিডেট আছে, তো স্যার একজন আর কি চারজনের সাথে না জিতে তিনজনের সাথে জিতলো, তখন কি স্যার এটা? তাহলেও হেড টু হেড ক্রাইটেরিয়নের হাইপোথিসিস তো স্যাটিসফাই হচ্ছে না। তোমার হেড টু হেড ক্রাইটেরিয়নের হাইপোথিসিস ম্যাথমেটিক্যালি, আমরা মানে ম্যাথমেটিক্স খুব প্রিসাইজ জিনিস, এখানে একেবারে একটু এদিক সেদিক হলেও কিন্তু তুমি কাজ করতে পারবে না। সো হেড টু হেড ক্রাইটেরিয়নের স্টেটমেন্টটা হচ্ছে, যদি কোনো ক্যান্ডিডেট বাকি সবার সাথে, যতগুলো আদার ক্যান্ডিডেট আছে সবার সাথেই হেড টু হেডে জিতে বা প্রেফার্ড হয়, যে হেড টু হেডে জেতা বলাটা ঠিক না,
হেড টু হেডে প্রেফার্ড হয় বা ফেভার্ড হয়, তাহলে তার ইলেকশনটা জেতা উচিত। ঠিক আছে? তো জি এখন প্রথম শর্তটাই যদি সে স্যাটিসফাই না করে, ঠিক আছে, অর্থাৎ সবার সাথে সে জিততে মানে ফেভার্ড হইতে পারে নাই, যেটা না, মানে হেড টু হেড কম্পারিজন যখন করছো তখন তুমি দেখলা যে তুমি বলছো 5 জন আছে, সে একজন ক্যান্ডিডেট, তাহলে বাকি 4 জনের সাথে কম্পেয়ার করতে হবে, 4 জনের মধ্যে দেখা গেল 3 জনের সাথে সে ফেভার্ড, আরেকজনের সাথে সে ফেভার্ড না, তাহলে তো সে ওই শর্তই পূরণ করতে পারলো না, তাহলে তাকে আমি জেতানোর কোনো মানে দায়বদ্ধতা নাই। বুঝতে পারছো? জি স্যার। ব্যাপারটা আরো সহজে বলি, মানে যারা এখনো কনফিউশনে আসছো, ধরো এই যে সামনে তো তোমাদের ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। এখন আহ, কেউ মানে তোমার ক্রাশ, সেটা মানে আমি দুই দিক থেকেই বলতেছি, ছেলে হোক আর মেয়ে হোক। ধরো তোমার ক্রাশ বললো যে তুমি যদি আমারে 2022 সাল, 2022টা গোলাপ ফুল দাও 14ই ফেব্রুয়ারি, তাহলে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করব। এখন তুমি চিন্তা ভাবনা করে দেখলা যে এই যেই ক্রাশ 2022 সালে 2022টা গোলাপ চাইছে, ভবিষ্যতে সে কি চাবে তার ঠিক নাই, তো তুমি দিলাই না গোলাপ, 14ই ফেব্রুয়ারিতে তাকে কোনো গোলাপই দিলা না। তো তাহলে এরপরে সে তো, তার মানে তুমি শর্তই ফিল আপ করো নাই। তো এখন তোমার ক্রাশ যদি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করে, তাহলে তার তুমি তাকে ব্লেম করতে পারো না। ঠিক আছে, যে কথা দিয়ে কথা রাখে না, এরকম কিছু তো বলতে পারো না, তাই না? And সে বলবে যে তুমি তো শর্তই ফিল আপ করো নাই, ঠিক আছে, তোমার শর্ত ছিল আগে তুমি গোলাপ দিবা, দেন যদি সে না মানতো, ধরো তুমি 2000 সামহাও তুমি 2022টা গোলাপ অ্যারেঞ্জ করলা, ঠিক আছে, তাকে দিলা, এরপরে সে তোমার প্রপোজাল রিফিউজ করলো, রিজেক্ট করলো, তখন তুমি তাকে মানে অ্যাকিউজ করতে পারো, ঠিক আছে, বা অভিযোগ মানে অভিযুক্ত করতে পারো যে তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি কথা দিয়েছিলে যে আমি হাইপোথিসিস সাপোর্ট করলে তুমি কনক্লুশন মানে আমারটা অ্যাকসেপ্ট করবা আর কি। ঠিক আছে, এটা ছিল শর্ত, তা আমি তো শর্ত পূরণ করছি, আমি তো 2022টা গোলাপ দিছি, বাট তুমি মানলা না, তাহলে তো এটা হইলো না। ঠিক আছে, তখন তাকে অভিযুক্ত করা যাবে। বাট তুমি যদি নাই দাও 2022টা গোলাপ, অর্থাৎ তুমি শর্তই ফিল আপ করো নাই, হাইপোথিসিসই ফিল আপ করো নাই, তাহলে কনক্লুশন নিয়ে তো আর টানাটানি করে লাভ নেই। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আহ, অনেকটা সেরকম। অর্থাৎ যে কোনো ক্রাইটেরিয়াতেই তুমি দেখবা যে প্রথমে একটা কথা থাকে যে যদি এইটা হয় তাহলে তার জেতা উচিত। জেতা উচিতটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, কিন্তু আগে যে কথাটা থাকে সেটা হচ্ছে আমাদের হাইপোথিসিস। এবং আমরা যখন লজিক চ্যাপ্টার পড়বো, তোমাদের লজিক আছে, লজিক যখন পড়বো তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে ডিসকাস করব। আহ, যে কি বলে কন্ডিশনাল স্টেটমেন্ট, তখন এই জিনিসগুলো আবার কাজে লাগবে। তো মেজরিটি ক্রাইটেরিয়ানও ছিল যদি কোনো ক্যান্ডিডেট মেজরিটি সংখ্যক ফার্স্ট প্লেস ভোট পায়, অর্থাৎ মোর দেন হাফ ফার্স্ট প্লেস ভোট পায়, তাহলে তার জেতা উচিত। এখন তুমি যদি ধরো প্রেফারেন্স টেবিলে দেখলা, যে প্রেফারেন্স টেবিলটা তোমাকে দেওয়া হয়েছে সেখানে কোনো ক্যান্ডিডেট মেজরিটি সংখ্যক ভোটই পায় নাই, ফার্স্ট প্লেস ভোট মেজরিটি কেউ পায় নাই, ঠিক আছে, তাহলে তো ওই ইলেকশনের জন্য তুমি মেজরিটি ক্রাইটেরিয়ান অ্যাপ্লাই করতে পারবা না, যেহেতু শর্তই ফিল আপ করতেছে না। সো ওইখানে মেজরিটি ক্রাইটেরিয়ান ভায়োলেট হয়েছে নাকি হয়েছে, এরকম একটা কোশ্চেন সম্ভবত ফাইনালে আসছিল গত বছর, না তার আগের বছর বা তার আগের বছর, আই এম নট শিওর। এবং অনেকেই এই জিনিসটা ভুল করছে। ঠিক আছে, কারণ ওই ইলেকশনে যদি যে কেউ মেজরিটি সংখ্যক ভোটই পায় নাই, তো মেজরিটি সংখ্যক ভোট না পাইলে তো আর তোমার সেখানে ভায়োলেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তুমি অভিযুক্ত করতে পারো না যে না এখানে মেজরিটি ক্রাইটেরিয়ন স্যাটিসফাই হয় নাই। আরে ভাই, ওখানে তো কেউ মেজরিটি পাই নাই। কেউ যদি মেজরিটি সংখ্যক ভোট পাওয়ার পরে যদি হেরে যায়, তখন আমি বলবো যে হ্যাঁ সে শর্ত সব ফিল আপ করছে বাট তারপরও হেরে গেছে, দ্যাটস ওয়াই মেজরিটি ক্রাইটেরিয়া ভায়োলেট হয়েছে। ওই যে তুমি গোলাপ দিছো তারপরে তোমাকে রিফিউজ করছে, তাহলে তুমি অভিযুক্ত করতে পারো যে তুমি তাহলে আমার সাথে প্রতারণা করছো। ঠিক আছে, কিন্তু গোলাপ না দিয়েই তুমি যদি দাবি করো যে তুমি আমার সাথে প্রতারণা, তাহলে তো হইলো না, তুমি তো মানে শর্তই সাপোর্ট করো নাই। ঠিক আছে, তো এই জিনিসটা খেয়াল রাখবা, পরীক্ষায় এরকম ট্রিকি কোশ্চেন থাকতে পারে যে তোমার হচ্ছে যে ক্রাইটেরিয়াটা চেক করতে বলছে ওই ক্রাইটেরিয়ার হাইপোথিসিসটাই স্যাটিসফাইড হচ্ছে না, তাহলে তুমি বলবা যে যেহেতু এই ক্রাইটেরিয়ার হাইপোথিসিসটাই স্যাটিসফাইড হচ্ছে না, তো এখানে এই ক্রাইটেরিয়া ভায়োলেট হওয়ার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো ভায়োলেট হয় নাই, সহজ কথা। আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা নেক্সট বি নাম্বার কোশ্চেনের অ্যান্সারে যাই। এখানে বুঝতেই পারতেছো যে আমরা যেহেতু দেখলাম যে এ নাম্বার কোশ্চেনে আমরা দেখলাম যে এ ইজ দ্য ব্র্যান্ড হুইচ ইজ ফেভার্ড অ্যামাং অল আদার ব্র্যান্ডস, ঠিক আছে, কম্পেয়ার টু অল আদার ব্র্যান্ডস ইন হেড টু হেড। ঠিক আছে, এরপরে বি নাম্বারে এখন প্লুরালিটি মেথড যদি তুমি ইউজ করো, প্লুরালিটি মেথডটা কি ছিল, যে সবচেয়ে বেশি সংখ্যক ফার্স্ট প্লেস
ভোট যে পাবে সেই উইনার হবে। তো এখানে সবচেয়ে বেশি সংখ্যক ফার্স্ট প্লেস ভোট কে পাইছে? এ পাইছে হচ্ছে 8টা, বি পাইছে 4টা ফার্স্ট প্লেস ভোট, আর সি পাইছে কয়টা? সি পাইছে 6 আর 4 10টা। 10টা ফার্স্ট প্লেস ভোট পাইছে সি। দ্যাট মিনস এখানে উইনার হচ্ছে অ্যাকর্ডিং টু প্লুরালিটি মেথড সি ইজ দ্য উইনার। বাট আমাদের হেড টু হেড ক্রাইটেরিয়ন কম্পারিজন অনুযায়ী এ উইনার হওয়া উচিত ছিল। তো যেহেতু এ উইনার হয় নাই, সি উইনার হয়েছে এই ইলেকশনের জন্য, তাহলে প্লুরালিটি মেথডটা ভায়োলেট করতেছে হেড টু হেড ক্রাইটেরিয়ন। এখন হতে পারে তুমি এই ইলেকশনের জন্য তুমি যদি প্লুরালিটি মেথড ইউজ না করে অন্য আরেকটা মেথড ইউজ করতা, এটা একটা কোশ্চেন আসতে পারে যে ধরো তুমি বর্ড অ্যাকাউন্ট ইউজ করলা বা অন্য আরেকটা ইউজ করলা, যেটা ইউজ করে তুমি একই উইনার হিসেবে পাইতে পারো। ঠিক আছে, তো কারণ আমরা দেখে আসছি যে সব মেথডই একই উইনার দিবে না। তো এই সেম প্রেফারেন্স টেবিলের জন্য তুমি যদি দেখো যে অন্য মেথড ইউজ করার পরে এ উইনার হিসেবে আসছে, সেই ক্ষেত্রে তাহলে এই সেম ইলেকশনই হেড টু হেড ক্রাইটেরিয়নটা তাহলে স্যাটিসফাই করতেছে। তখন আর তুমি বলতে পারবে না যে হেড টু হেড ক্রাইটেরিয়ন ভায়োলেট হয়েছে, কারণ তোমার এই যদি উইনার হিসেবে আসে তাহলে তো ওকে ফাইন। ঠিক আছে, তার মানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ভায়োলেশন গুলো এগুলো ইলেকশন স্পেসিফিক এবং মেথড স্পেসিফিক। তোমার পার্টিকুলার কোন ইলেকশনে পার্টিকুলার কোন মেথড কোন একটা ক্রাইটেরিয়া ভায়োলেট করতে পারে। ঠিক আছে, বাট সবসময় একটা ক্রাইটেরিয়া ভায়োলেট করবে কোনো মেথড এরকম না, বা সব ইলেকশনের জন্যই ভায়োলেট হবে সেরকমও না। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আসতেছে, আশা করি হেড টু হেড ক্রাইটেরিয়ন সবাই ক্লিয়ার। আচ্ছা নেক্সটটা হচ্ছে দ্য মনোটোনিসিটি ক্রাইটেরিয়ন। মনোটোনিসিটি শব্দটার সাথে আমার মনে হয় অনেকেই পরিচিত। ঠিক আছে, মনোটন, মনোটোনিসিটি, মনোটনিক, এটা আমার ধারণা অনেকেরই এইটার অর্থ জানা আছে। তো অর্থাৎ ওই যে একঘেয়েমি নাকি, বাংলায় বললে আমরা একঘেয়েমি তো বুঝাই, যে মনোটনিক কোনো কিছু চলতে আছে একঘেয়েমি টাইপের। তো এইখানে মনোটোনিসিটি ক্রাইটেরিয়ন দিয়ে কি বোঝানো হলো, মনোটোনিসিটি কথাটার সাথে সম্পর্কটা কি, আমরা স্টেটমেন্টটা পড়ি তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে। স্টেটমেন্টে বলা আছে দেখো, যে যদি একজন ক্যান্ডিডেট উইন্স অ্যান ইলেকশন অ্যান্ড ইন এ রি ইলেকশন মানে আবার ইলেকশন, ঠিক আছে, দ্য অনলি চেঞ্জেস দ্যাট ফেভার দ্য ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেট? দা ক্যান্ডিডেট বলতে এখানে ওই যে যেই ক্যান্ডিডেট অলরেডি আগের ইলেকশনে জিতছে, দেন দ্যাট ক্যান্ডিডেট শুড উইন দ্য রি-ইলেকশন। এটাও খুব একেবারে বোঝাটা খুবই সহজ, অর্থাৎ ওই যে ধারাটা বজায় থাকবে। মনোটনিসিটি বলতে এখানে ওইটাই বোঝাচ্ছে যে যদি তুমি একটা ইলেকশন করলা, সেখানে একজন জিতলো, দেন কোনো কারণে আবার রি-ইলেকশন যদি করা লাগে, রি-ইলেকশন যদি হয়, এবং সেই রি-ইলেকশনের বেলায় যদি দেখা যায় যে যেসব রি-ইলেকশনে কোনো পরিবর্তিত পরিস্থিতি হওয়ার কারণেই হয়তো রি-ইলেকশন হচ্ছে, বাট সেটা যাই হোক, যদি দেখা যায় যে ওই চেঞ্জগুলো, যে চেঞ্জগুলো নিয়ে রি-ইলেকশনটা হচ্ছে, সেই চেঞ্জগুলো অ্যাকচুয়ালি ওই ক্যান্ডিডেটের ফেভারে, যে আগের ইলেকশনটা জিতছিল তার এগেইনস্টের কোনো চেঞ্জ হয় নাই, তার পক্ষেই চেঞ্জগুলো হয়েছে, তাহলে তো তার আরো বেশি ব্যবধানেই জেতা উচিত। মানে বেশি ব্যবধানে জিতুক বা না জিতুক, জেতা তো উচিত, তাই না? হেরে যাওয়া তো উচিত না, কারণ সে অলরেডি আগের ইলেকশন জিতছে, পরের ইলেকশনে যেসব চেঞ্জগুলো হয়েছে এগুলো সব তার ফেভারে আছে। তো তাহলে তার কোনোভাবেই ইলেকশনটা হারা উচিত না। ধরো যে চেঞ্জ বলতে আমি বোঝাচ্ছি যে সে হয়তো আগের ইলেকশনে অনেকে তাকে হয়তো ফার্স্ট প্লেস ভোট তাকে দেয় নাই, পরের রি-ইলেকশনে তারা হচ্ছে তাকে আবার নতুন করে ফার্স্ট প্লেস ভোট তার বেড়ে গেছে বা তাকে দিছে, তো তাহলে তো তার জেতা উচিত। এটা তো অবভিয়াসলি একটা লজিক্যাল কথা। ঠিক আছে, তো এটার স্টেটমেন্টটা একটু ভালো করে খেয়াল করো, কারণ তোমরা প্রায়ই এটার স্টেটমেন্ট আর হচ্ছে এর পরের যে ক্রাইটেরিয়নটা আছে এই দুইটার মধ্যে কনফিউজ করে ফেলো, একটা জায়গায় আরেকটা লিখে ফেলো। এইটার স্টেটমেন্টটা হচ্ছে যে দুইটা ইলেকশন হবে এখানে, প্রথম ইলেকশনে একজন জিতবে, সিম্পল ভাবে যদি আমি বলি প্রথম ইলেকশনে একজন জিতছে অলরেডি, দ্বিতীয় ইলেকশনের বেলায় যতগুলো চেঞ্জ হতে পারে সেই চেঞ্জগুলো যদি ওই ক্যান্ডিডেটের ফেভারই থাকে, যে অলরেডি উইনার, তাহলে ওই ক্যান্ডিডেটের রি-ইলেকশনটাও জেতা উচিত। ঠিক আছে, এটা হচ্ছে কথা। এখন কি চেঞ্জ সেটা ডিপেন্ড করবে, কি চেঞ্জ মোস্ট পসিবলি যে ভোটাররা তাকে এখন আরো নতুন কিছু ভোটার হয়তো তাকে ভোট দিবে, এটাই হচ্ছে মোস্ট পসিবল চেঞ্জ আর কি। ঠিক আছে, এখানে একটা উদাহরণ দেয়া আছে। এখানে উদাহরণটা হচ্ছে যে বিল গেটস, হাওয়ার্ড স্টার্ন এবং অপরা উইনফ্রে তিনজন, এদেরকে একটা ক্লাব বা স্টুডেন্ট কাউন্সিল মিটিং এর কি নোট স্পিকার হিসেবে তারা আমন্ত্রণ করতে চাচ্ছে। কাকে আমন্ত্রণ করবে? তিনজনকে আমন্ত্রণ করবে না, একজনকে করবে। তো টোটাল 58 জন মেম্বার আছে ওই ক্লাবে বা স্টুডেন্ট কাউন্সিলে।
তো এই মেম্বাররা তখন প্রথমে একটা ভোট দিল, ভোটাভুটি করলো যে কাকে আনা যায়, মানে কাকে পছন্দ কাদের। তো প্রথম ইলেকশনের প্রেফারেন্স টেবিল হচ্ছে এটা। সেখানে দেখা যাচ্ছে 20 জন প্রার্থী, ভোটার সরি মেম্বার, তারা হচ্ছে ফার্স্ট চয়েস হিসেবে হচ্ছে তারা অপরা উইনফ্রেকে চয়েস করছে, দেন হচ্ছে বিল গেটস, দেন হচ্ছে হাওয়ার্ড স্টার্ন, এই অর্ডারে ভোট দিছে। তো এরপরে 16 জন এই অর্ডারে, 14 জন এই অর্ডারে, 8 জন এই অর্ডারে ভোট দিছে। তো এটার করার পরে তারা হচ্ছে মানে মনে করছে যে যে আসলে মানে ডিসাইড করতে পারতেছে না সামহাউ, ধরো যে তারা আসলে মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারতেছে না। তো তারা আবার চিন্তা করলো যে তাহলে আমরা আবার ডিসকাশন করে পক্ষে বিপক্ষে মতামত নিয়ে তারা আবার আরেকটা ইলেকশন করলো, ঠিক আছে। তো সেকেন্ড ইলেকশনের বেলায় দেখো প্রেফারেন্স টেবিলে কি হয়েছে, একটা কলাম কমে গেছে। মানে ঘটনা যেটা হয়েছে যে ফার্স্ট ইলেকশনের পরে আবার তারা ডিসকাশন করে এই যে যে লাস্টের যে 8 জন, লাস্ট কলামের যে 8 জন, তারা প্রথমবার যখন ভোট দিছিল তাদের ফার্স্ট চয়েস ছিল গেটস, সেকেন্ড চয়েস ছিল ডাব্লিউ উইনফ্রে, আর থার্ড চয়েস ছিল হাওয়ার্ড স্টার্ন। তো ওই 8 জনকে বাকিরা মিলে হয়তো ডিসকাশন করে বা সবাই মিলে ডিসকাশন করে দেন ওই 8 জন কনভিন্সড হয়েছে যে ঠিক আছে আমরা তাহলে উইনফ্রেকেই হচ্ছে ফার্স্ট চয়েস হিসেবে দেই, পছন্দ করলাম, বিল গেটসকে সেকেন্ড চয়েসে রাখলাম। তো তারা যেটা করছে যে এই দুইজনকে অর্ডারটা তাদের সেকেন্ড ইলেকশনের বেলায় এই 8 জন এই অর্ডারটা উল্টা করে ভোট দিছে, অর্থাৎ তারা এখন ডাব্লিউ কে রাখছে ফার্স্টে, জি কে রাখছে সেকেন্ডে, আর এস কে রাখছে থার্ডে, এস থার্ডই আছে। তো তার মানে এই অর্ডারটাই তো হচ্ছে আমাদের এই 20 জনের অর্ডার, তাই না? তো তাহলে এই যে দেখো কি হবে, এই 8 জন তাহলে এই 20-এর মধ্যে চলে যাবে, মানে 20-এর সাথে অ্যাড হবে। তাহলে টোটাল এই যে এখানে 28 হয়ে গেছে, মানে 28 জন এখন ডাব্লিউজিএস এই অর্ডারে ভোট দিছে। আর আগের 16 আর 14 এই সেকেন্ড আর থার্ড কলাম কিন্তু একেবারে হুবহু সেমই আছে। তো তাহলে আমরা যদি একটু ভালো করে এখন মানে ওই যে মনোটোনিসিটি ক্রাইটেরিয়নের হাইপোথিসিসটা চেক করি, যে প্রথম ইলেকশন একটা হবে, সেখানে একজন জিতবে, দেন হচ্ছে রি-ইলেকশন যদি হয় সেক্ষেত্রে ওই উইনিং যে আগের যে উইনিং ক্যান্ডিডেট তার পক্ষেই সবগুলো চেঞ্জ যদি যায় তাহলে রি-ইলেকশনটা তার জেতা উচিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ইলেকশনে, আচ্ছা এখানে কোশ্চেন গুলো আগে পড়ি। প্রথমে বলছে যে ইউজিং দ্য প্লুরালিটি উইথ এলিমিনেশন মেথড হুইচ স্পিকার উইন্স দ্য ফার্স্ট ইলেকশন। প্রথম ইলেকশনে কে জিতছে, প্লুরালিটি উইথ এলিমিনেশন আমরা ইউজ করতেছি এখানে। আর বি নাম্বার কোশ্চেনে আছে যে ওই একই মেথড ইউজ করে সেকেন্ড ইলেকশনের উইনার কে। আর সি নাম্বার কোশ্চেনে বলতেছে, সি কোশ্চেনে ডাজ দিস ভায়োলেট দ্য মনোটোনিসিটি ক্রাইটেরিয়ন। এই এই যে যে দুইটা ইলেকশন হলো এবং এই যে যে আমরা মেথডটা ইউজ করতেছি এর ফলে কি মনোটোনিসিটি ক্রাইটেরিয়নটা ভায়োলেট হয়েছে কিনা এটা চেক করতে বলছে। তো প্রথম দুইটা তো তোমরা ইজিলি পারবা, এটা অলরেডি আমরা করে আসছি, প্লুরালিটি উইথ এলিমিনেশন মেথড কিভাবে ইউজ করতে হয়। তো সেটা যদি ইউজ করো তাহলে এখানে করা আছে, তোমরা নিজেরা এটা দেখে নিবা, আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো প্লুরালিটি উইথ এলিমিনেশন ইউজ করলে প্রথমবার ইলেকশনের জন্য দেখা যাবে যে অপেরা উইনফ্রে, ডাব্লিউ যেটা, ঠিক আছে, অপরা উইনফ্রে উনি হচ্ছে উইনার, ঠিক আছে, অর্থাৎ এই নাম্বারের অ্যান্সার হচ্ছে অপরা উইনফ্রে। আচ্ছা তারপরে সেকেন্ড ইলেকশনের জন্য তুমি যদি আবার সেম প্লুরালিটি উইথ এলিমিনেশন মেথড ইউজ করো, সেই ক্ষেত্রে উইনার দেখবা যে হাওয়ার্ড স্টার্ন, ঠিক আছে, এস, হাওয়ার্ড স্টার্ন সে উইনার হয়ে গেছে সেকেন্ড রি-ইলেকশনের পরে। ওই সেম মেথড অ্যাপ্লাই করতেছি আমরা, প্লুরালিটি উইথ এলিমিনেশন। তো তাহলে ঘটনাটা কি ঘটলো, যে প্রথম ইলেকশনে ডাব্লিউ জিতলো, রি-ইলেকশনের বেলায় আমরা দেখলাম যে নতুন 8 জন ভোটার ডাব্লিউ এর কে ফার্স্ট চয়েস করে দিল। তাদের কিন্তু তাদের ক্ষেত্রে ডাব্লিউ ছিল সেকেন্ড চয়েস আর বিল গেটস ছিল ফার্স্ট চয়েস। তো তারা ডাব্লিউ কে ফার্স্ট চয়েস করে দিল, বিল গেটস কে সেকেন্ড চয়েস করে দিল, এবং ইভেন থার্ড চয়েস যে হাওয়ার্ড স্টার্ন তাকে কিন্তু তারা অর্ডারও চেঞ্জ করে নাই, ঠিক আছে। এই হাওয়ার্ড স্টার্ন আগেও তাদের থার্ড চয়েস ছিল, এখনো তাদের থার্ড চয়েসই আছে, তারা শুধু ফার্স্ট আর সেকেন্ড চয়েসটা উল্টাপাল্টা করছে, এবং সেই চেঞ্জটা অ্যাকচুয়ালি ওই উইনারের ফেভারে, প্রথম ইলেকশনটা যে জিতছে অপরা উইনফ্রে, প্রথম ইলেকশন যে যিনি জিতছে তার ফেভারে কাজ করছে, তাকে তারা এখন ফার্স্ট প্লেস হিসেবে দিছে, আগে তারা সেকেন্ড প্লেস হিসেবে দিছিল। তো অপরা উইনফ্রের ফার্স্ট প্লেস ভোট এখন 8টা আরো বেড়ে গেছে, আগে ছিল 20টা এখন হচ্ছে 28টা, ঠিক আছে। তো তাহলে আমার তো মানে অপরা উইনফ্রির জেতা উচিত পরের বার ইলেকশন, এবং যেহেতু আমি সেম মেথডই ইউজ করতেছি, আমি মেথডও চেঞ্জ করি নাই,
মেথড চেঞ্জ করলে তুমি বলতে পারতা যে দ্বিতীয় ইলেকশনে তো স্যার আমি অন্য মেথড ইউজ করছি, সো অন্য মেথডে তো সেম উইনার নাও আসতে পারে। আমরা কিন্তু সেম মেথডই ইউজ করতেছি, প্রথম ইলেকশনেও যেটা ইউজ করছি প্লুরালিটি উইথ এলিমিনেশন, দ্বিতীয় ইলেকশনেও সেম মেথড। কিন্তু মানে দিস ইজ মানে কি বলবো আসলে অ্যাবসার্ড, ঠিক আছে? তোমাদের কাছেও অ্যাবসার্ড লাগার কথা যে এটা তো আসলে মানে কেমন হলো ব্যাপারটা, যে সে নতুন ভোটার পেয়ে হেরে গেল, ঠিক আছে, দ্বিতীয় ইলেকশনে হাওয়ার্ড স্টার্নের কাছে সে হেরে গেল। তো এটা তো আসলেই মানে বিশাল একটা ফ্ল, তাই না? যে এটা যদি কোনো মেথড যদি এইরকম ঘটনা ঘটায় তাহলে ওইটাকে তো আর পুরোপুরি ফেয়ার বলা যায় না, ঠিক আছে? তো আশা করি মনোটোনিসিটি ক্রাইটেরিয়নটা বোঝা গেছে এই ইলেকশনের বেলায়, তাহলে মনোটোনিসিটি ক্রাইটেরিয়নটা ভায়োলেট হয়েছে এবং প্লুরালিটি উইথ এলিমিনেশন মেথডটা দেখা যাচ্ছে যে এটাকে ভায়োলেট করছে এই ইলেকশনের জন্য। কারো কোনো কোশ্চেন এই ব্যাপারে? আচ্ছা, যেহেতু কেউ হাত তুলে নাই দ্যাট মিনস কারো কোনো কোশ্চেন নাই আই থিঙ্ক। আচ্ছা, ফাইনাল যেই ক্রাইটেরিয়নটা আমাদের আসতেছে এটা হচ্ছে ইরিলেভেন্ট অল্টারনেটিভস। আচ্ছা, ইরিলেভেন্ট মানে তো বুঝো যেটা রিলেভেন্ট না, ঠিক আছে, অপ্রাসঙ্গিক। আর অল্টারনেটিভস মানে কি, অপশন, ঠিক আছে। অল্টারনেটিভ এটা তো আসলে বাংলা আমিও বুঝতেছি না এক্সাক্ট বাংলাটা কি। তো বাংলাটা যাই হোক, অল্টারনেটিভ মানে আই থিঙ্ক সবাই জানো। তো ইরিলেভেন্ট অল্টারনেটিভ ক্রাইটেরিয়ন যেটা বলতেছে যে ইফ এ ক্যান্ডিডেট উইন্স অ্যান ইলেকশন অ্যান্ড ইন এ রিকাউন্ট, এখানে হচ্ছে আগের বার ছিল রি ইলেকশন আর এখানে হচ্ছে রিকাউন্ট, ঠিক আছে, অর্থাৎ নতুন করে গণনা। The only changes are that one or more of the other candidates are removed from the ballot. Then that candidate should still win the election. Okay, that candidate should still win the election. তো তাহলে এইখানে আমাদের ওইটার সাথে পার্থক্যটা কি, মনোটনিসিটির সাথে পার্থক্যটা কি? মনোটনিসিটিতে নতুন করে মানে দুইটা ইলেকশন হয়, আর এখানে হচ্ছে নতুন করে ইলেকশন হওয়া নেসেসারি না, তুমি নতুন করে আরেকবার কাউন্ট কাউন্ট হবে আর কি। এটা অনেক সময় হতে পারে, ঠিক আছে। এই যে আমাদের এই মানে গতকালকে না পরশু যে শিল্পী সমিতি না কিসের নির্বাচন হলো, সেখানে তো যে দেখলা যে অভিযোগ করার পরে আবার রিকাউন্ট হলো, ঠিক আছে। তো এরকম হতে পারে। তো এখন রিকাউন্টের এখানে তবে শর্ত আছে যে তুমি রিকাউন্টের সময় যে চেঞ্জ গুলো হবে সেই চেঞ্জ গুলো এখানে স্পেসিফাই করে বলা আছে কি চেঞ্জ হবে, যে যদি এমন হয় যে ওয়ান অর মোর অফ দ্য আদার ক্যান্ডিডেটস মানে যে জিতে নাই, ঠিক আছে, অলরেডি প্রথমবার ইলেকশন এবং প্রথমবার কাউন্টে যে জিতছে সে ছাড়া বাকি যারা ক্যান্ডিডেট আছে যারা হেরে গেছে তাদের মধ্যে এক বা একাধিক ক্যান্ডিডেট যদি রিমুভ করে দেয়া হয়, আছে না অনেকে ইলেকশনে হেরে বলে যে আমি ইলেকশন বর্জন করলাম, ঠিক আছে, এরকম হয় না? তো অর্থাৎ কেউ যদি স্বেচ্ছায় নিজে থেকে উইথড্র করে নেয় যে না আমার ব্যালট কাউন্ট করার দরকার নেই, আমি ইলেকশন থেকে অব্যাহতি নিলাম, তো এরকম যারা হেরে গেছে আর কি, তো সেই ক্ষেত্রে ওই যে যে ক্যান্ডিডেট আগের বার প্রথম কাউন্টে যে জিতছে তার তো জেতায় কোনো সমস্যা হওয়া উচিত না, কারণ সে অলরেডি জিতছে। তার সে যাদের সাথে হারছে হারা প্রার্থীকে তুমি যদি রিমুভ করে ফেলো ব্যালট থেকে, তাতে তো উইনার চেঞ্জ হওয়া উচিত না, তাই না? ওই আগের জনেরই জেতা উচিত। তো এটাই বলতেছে যে ইরিলেভেন্ট অল্টারনেটিভ ক্রাইটেরিয়ন, অর্থাৎ তুমি যদি ইরিলেভেন্ট অপ্রাসঙ্গিক অল্টারনেটিভ, এইটা বলতে আসলে ওই যারা হারছে তাদেরকেই বোঝাচ্ছে, যে তাদেরকে তুমি যদি বাদও দিয়ে দাও, যারা অলরেডি হেরে গেছে প্রথম কাউন্টে তাদেরকে তুমি যদি বাদ দিয়ে দাও, তারপরও তো প্রথম যে ইলেকশনে যে জিতছিল তারই জেতা উচিত। তো কিন্তু আমরা দেখবো যে মানে পিকুলিয়ারলি এই ঘটনাটা নাও ঘটতে পারে। এখানে পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড দিয়ে দেখানো হয়েছে যে এই পার্টিকুলার ইলেকশনের জন্য পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথডটা আসলে এই ইরিলেভেন্ট অল্টারনেটিভ ক্রাইটেরিয়নটা স্যাটিসফাই করে না। এখানে টোটাল 4 জন ক্যান্ডিডেট আছে এবং এই 4 জন ক্যান্ডিডেটের জন্য প্রেফারেন্স টেবিলটা এখানে দেয়া আছে। তো কোশ্চেন গুলো কি কি আমরা কোশ্চেন গুলো পড়ি। প্রথম কোশ্চেন হচ্ছে যে পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড দিয়ে প্রথমে কে ইলেকশন জিতছে সেটা হচ্ছে প্রথম কোশ্চেন। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনে কি বলছে, প্রায়র টু দ্য অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইলেকশন রেজাল্টস, অর্থাৎ প্রথম ইলেকশন হয়ে গেছে, সেটার ক্যালকুলেশনও হয়ে গেছে, উইনারকে লুজারকে সব অলরেডি ক্যালকুলেটেড, ঠিক আছে, বাট এখনো রেজাল্টটা অ্যানাউন্স করা হয় নাই পাবলিকলি। তো ওই অ্যানাউন্স করার আগেই ক্যান্ডিডেট এফ অ্যান্ড জি এই দুইজন বোথ উইথড্র ফ্রম দ্য রানিং, ঠিক আছে, অর্থাৎ তারা বললো যে তারা বুঝতে পারছে মানুষ
তো একটা আভাস পায়, তাই না, যে ইলেকশনের পরিস্থিতি দেখলেই যে জিতবে না হারবে। তো তারা বুঝতে পারছে যে তারা হয়তো হেরে যাবে। তো তারা রেজাল্ট ঘোষণা করার আগেই বললো যে আমরা আর রান করতেছি না, আমরা ইলেকশন থেকে অব্যাহতি নিলাম। সো আমাদের ওই ব্যালট আর কাউন্ট করার কোনো দরকার নাই। ঠিক আছে? তো তাহলে তোমাকে জিজ্ঞেস করছে ইউজিং দ্য সেম মেথড, পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড, হুইচ ক্যান্ডিডেট ইজ ডিক্লেয়ার্ড মেয়র অফ, বলি না সেখানে একটা মেয়র নির্বাচন হচ্ছে আর কি, যে এই এফ আর জি কে এখন তুমি এলিমিনেট করে দিয়ে, ওই প্রেফারেন্স টেবিল থেকে তুমি এফ আর জি কে এলিমিনেট বাদ দিয়ে দেন কে জিতলো সেটা এখন সিলেক্ট করো। তারপরে 3 নাম্বার কোশ্চেনে বলছে ডাজ দিস ভায়োলেট দ্য ইরিলেভেন্ট অল্টারনেটিভস ক্রাইটেরিয়ন, এই ঘটনাটা কি, এখন এই ইলেকশনটা কি ইরিলেভেন্ট অল্টারনেটিভ ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করে না ভায়োলেট করে, সেটা তোমাকে চেক করতে হবে। তো প্রথম কোশ্চেন তো সহজ, সরাসরি তুমি পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথডটা ইউজ করবা, কোনো ধরনের এখানে ঝামেলা নাই। এবং এখানে টোটাল ক্যান্ডিডেট যেহেতু 4 জন, তাহলে টোটাল 6টা কম্পারিজন হবে, এই যে এখানে কম্পারিজন গুলো দেখানো আছে। তো কম্পারিজন করার পরে দেখা গেছে যে জিতছে কে, ই। ঠিক আছে? প্রথমবার, অর্থাৎ কোনো ধরনের ওই যে উইথড্র টুইথড্র বাদ দিয়ে নর্মালি তুমি যদি পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড অ্যাপ্লাই করো, দেখা যাচ্ছে ই ইজ দ্য উইনার। তো এরপর যখন রেজাল্ট ঘোষণা করার আগে এফ আর জি উইথড্র করে নিল, তখন ওই 2জন ক্যান্ডিডেট চলে গেল, তাহলে আমার প্রেফারেন্স টেবিলে তখন ক্যান্ডিডেট থাকবে মাত্র 2জন, তাই না? এখানে আমি তাহলে এই টেবিলটা আবার দেখাই। ওকে, এই যে আমাদের অরিজিনাল টেবিলটা ছিল কোনটা, এটা। ঠিক আছে? এটা ছিল আমাদের অরিজিনাল এফ আর জি উইথড্র করার আগে। ঠিক আছে? আর এখন এফ আর জি যখন উইথড্র করে নিল, তার মানে আমরা যেটা করব যে প্রত্যেক কলাম থেকে এফ জি কে বাদ দিয়ে বাকি অর্ডার কিন্তু সেম রাখবো। এটাই তো আমাদের এলিমিনেট করার সিস্টেম। তো তাহলে এই যে এখানে 160 ছিল, এই এফ আর জি বাদ দিয়ে ই আর এইচ হবে ফার্স্ট, তখন তো 2জনই চয়েস, তাই না? তখন তো আর সেকেন্ড চয়েস, থার্ড চয়েস ফোর্থ চয়েস বলতে কিছু নাই, শুধু ফার্স্ট আর সেকেন্ড। তাহলে এই যে দেখো, এই যে এখান থেকে এই এই টেবিলটা তৈরি করা হয়েছে এফ আর জি কে এলিমিনেট করে, অর্থাৎ 160 জনই থাকবে, আর এখানে ফার্স্ট চয়েস হবে ই, সেকেন্ড চয়েস হবে এইচ। তারপরে সেকেন্ড কলামে এই যে জি আর এফ বাদ যাবে, তাহলে ফার্স্ট চয়েস হয়ে যাবে এইচ, আর সেকেন্ড চয়েস হয়ে যাবে ই। তাহলে যে এখানে দেখা যাচ্ছে ফার্স্ট চয়েস এইচ, সেকেন্ড চয়েস ই, আর নাম্বার অফ ভোটার তো 100ই থাকবে। একইভাবে থার্ড কলাম এবং ফোর্থ কলামকে তুমি যদি চেঞ্জ করো, তাহলে আলটিমেটলি এফ আর জি কে রিমুভ করার পরে এইটা হবে হচ্ছে তোমার নতুন প্রেফারেন্স টেবিল। ঠিক আছে? তাহলে এই নতুন প্রেফারেন্স টেবিলের জন্য এখন আমরা আবার সেম মেথডটা ইউজ করব, পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড ইউজ করব। তাহলে পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথড যদি এই টেবিলের জন্য ইউজ করি, এখানে ক্যান্ডিডেট আছেই 2জন, তার মানে আমার কম্পারিজন তো একটাই হবে। ঠিক আছে? এবং ওই একটা কম্পারিজনই দেখা যাচ্ছে যে কে জিতছে, এইচ জিতে গেছে। ঠিক আছে? কারণ টোটাল এইচ কে দেখা যাচ্ছে 200 জন প্রেফার করছে, আর ই কে মাত্র 160 জন প্রেফার করছে, তাহলে এইচ 1 পয়েন্ট পাইলো, তার মানে এইচ ইজ দ্য উইনার। আর তো কম্পারিজন এখানে করা লাগবে না, যেহেতু ক্যান্ডিডেট এখন আছেই 2জন। তো তাহলে যে ঘটনাটা ঘটলো, যে আগের ইলেকশনে ই জিতছিল, পরে যখন এফ আর জি বললো যে আমরা ইলেকশন থেকে উইথড্র করে নিলাম, তারা কিন্তু অ্যাকচুয়ালি উইনার ছিল না এফ আর জি, কিন্তু তাতে দেখা গেল এখন ইয়ার উইনার নাই। ঠিক আছে? মানে হারা প্রার্থী বিদায় নেওয়াতে তার আহ, জয় চলে গেল। ঠিক আছে? সে হেরে গেল। তাহলে এই জিনিসটা তো মানে ফেয়ার না। ঠিক আছে? এই কারণে আমরা বলতেছি যে তাহলে এই ক্ষেত্রে, এই ইলেকশনটা ক্ষেত্রে এই পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথডটা কি করলো, যে আমাদের ইরিলেভেন্ট অল্টারনেটিভ ক্রাইটেরিয়নটা ভায়োলেট করলো। ঠিক আছে? সো তোমাদের পরীক্ষায় সাধারণত এই দুইটার মধ্যে কনফিউশন হয় অনেক সময়, ইরিলেভেন্ট অল্টারনেটিভ আর হচ্ছে মনোটোনিসিটি ক্রাইটেরিয়ন, এই দুইটা একটু ভালো করে দেখবা। হ্যাঁ, আসিফ ইকবাল, তনয়, বলো। স্যার আমাদের তো স্যার 4টা ক্রাইটেরিয়ন দেখাইলেন স্যার। হ্যাঁ, স্যার 4টা ক্রাইটেরিয়ন স্যার 4টা ডিফারেন্ট মেথডকে ভায়োলেট করতেছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। স্যার এমন কি হতে পারে যে আমি তো প্রথমে দেখলাম স্যার মেজরিটি যে ক্রাইটেরিয়নটা আছে ওটা শুধু প্লুরালিটি মেথডটা ভায়োলেট করতেছে, অন্য কোনো মেথড কি ভায়োলেট করতে পারে স্যার? সরি, আমি তোমার কথা বুঝি নাই। স্যার প্রথম যে ক্রাইটেরিয়াটা ছিল স্যার মেজরিটি মেজরিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়ন, হ্যাঁ। জি স্যার, স্যার সেটা তো দেখলাম স্যার প্লুরালিটি, যেই সরি স্যার বর্ডার কাউন্ট বর্ডার মেথডটা। কাউন্ট দিয়ে দেখলা যে মেজরিটি ক্রাইটেরিয়ন স্যাটিসফাই হয় না। হ্যাঁ, এখন কি স্যার অন্য কোনো মেথড কি স্যার ভায়োলেট করতে পারে স্যার? হ্যাঁ, আমরা এটার একটা সামারি দেয়া আছে, আমি একটু এই দেখাচ্ছি সামনেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে জি ক্লিয়ার স্যার, হয়ে যাবা। জি স্যার। ঠিক আছে? সামারি অলরেডি এখানে দেয়া আছে।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন মানে এই ইরিলেভেন্ট অল্টারনেটিভ নিয়ে? আচ্ছা, না থাকলে তাহলে আমরা এই যে এখানে দেখি, এখানে চলে যাই, এই যে এখানে দেখো দেয়া আছে। সো এটা হচ্ছে সামারি অফ দা, প্রথম টেবিলে যেটা দেয়া আছে সেটা হচ্ছে সামারি অফ দা ফেয়ারনেস ক্রাইটেরিয়া, ঠিক আছে? অর্থাৎ কোন ক্রাইটেরিয়ার ডেসক্রিপশন কি, কোন ক্রাইটেরিয়া দিয়ে কি বোঝায়, কি হইলে আহ, ওই ক্রাইটেরিয়াটা স্যাটিসফাই করবে সেটা বলা আছে। আর এই যে টেবিলটা, এখানে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? যে এখানে দেখো, এখানে হচ্ছে মেথড গুলোর নাম, সরি ক্রাইটেরিয়ান গুলোর নাম দেওয়া আছে, আমরা যে 4টা ক্রাইটেরিয়ন পড়লাম। আর এখানে হচ্ছে ভোটিং মেথড গুলোর নাম দেওয়া আছে। তো কোন মেথড কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে বা করে না সেইটা এখানে বলা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ, ফর এক্সাম্পল তুমি বলছো মেজরিটি ক্রাইটেরিয়ানের কথা, দেখো মেজরিটি ক্রাইটেরিয়ন এটা প্লুরালিটি মেথড, এটা এই মেথডটা মেজরিটি ক্রাইটেরিয়ান অলওয়েজ স্যাটিসফাই করে, ঠিক আছে? ফর এনি ইলেকশন, যে কোনো ইলেকশনের বেলাতেই প্লুরালিটি মেথড এটা মেজরিটি ক্রাইটেরিয়ান সবসময় স্যাটিসফাই করবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বাট বর্ডার কাউন্ট মেথড এটা স্যাটিসফাই নাও করতে পারে, মে নট স্যাটিসফাই, দ্যাট মিনস করতেও পারে নাও করতে পারে, এটা ডিপেন্ডস অন দ্য ইলেকশন, ঠিক আছে? পার্টিকুলার ইলেকশন। তো এটা আমরা অলরেডি এক্সাম্পলও দেখছি। তারপরে প্লুরালিটি উইথ এলিমিনেশন যে মেথডটা, সেটা এই ক্রাইটেরিয়নটা অলওয়েজ স্যাটিসফাই করে। আবার পেয়ার ওয়াইজ কম্পারিজন মেথডটাও অলওয়েজ স্যাটিসফাই করে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মেজরিটি ক্রাইটেরিয়নের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়নটা একমাত্র বর্ডার কাউন্ট মেথডই স্যাটিসফাই নাও করতে পারে, বা করতেও পারে নাও করতে পারে, দুইটা পসিবিলিটি আছে। বাট বাকি যে 3টা মেথড আছে তারা সবসময় এই ক্রাইটেরিয়নটা স্যাটিসফাই করে, ঠিক আছে? এরপরে একইভাবে যে হেড টু হেড ক্রাইটেরিয়ন, মনোটোনিসিটির প্রত্যেকটার ক্ষেত্রেই দেখো। তো এই হচ্ছে অবস্থা। আবার তুমি চাইলে কোনো একটা পার্টিকুলার মেথড কোন কোন ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে বা করে না সেটাও চেক করতে পারো এখান থেকে, ঠিক আছে? তো আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে যে তোমার কিন্তু এই যে স্যাটিসফাই এর ক্ষেত্রে বলা আছে দেখো অলওয়েজ স্যাটিসফাই, ঠিক আছে? কিন্তু যেগুলা মানে নট স্যাটিসফাই এর ক্ষেত্রে কিন্তু মে নট স্যাটিসফাই, মানে হচ্ছে এটা ডিপেন্ডস অন ইলেকশন, মানে নট অলওয়েজ ভায়োলেটস এরকম বলে নাই, ঠিক আছে? যে অলওয়েজ ভায়োলেটস এরকম কোনো ক্রাইটেরিয়া কিন্তু নাই, বা মেথডও নাই যেটা কোনো একটা ক্রাইটেরিয়া সবসময় ভায়োলেট করে। এটা হচ্ছে ওই পার্টিকুলার ইলেকশনের উপরে ডিপেন্ড করবে আর কি, ঠিক আছে? ভায়োলেট করতেও পারে নাও করতে পারে। আচ্ছা, তো নেক্সট হচ্ছে দ্য সার্চ ফর এ ফেয়ার ভোটিং সিস্টেম, এটা দিয়ে আজকে শেষ করে দিব। কোন একটা, এখন আমরা মানে তাহলে দেখলাম যে 4টা মেথড আমরা পড়ছি, তো তাদের মধ্যে সবারই কোনো না কোনো ক্রাইটেরিয়া ভায়োলেট করার সম্ভাবনা আছে। যেমন প্লুরালিটি মেথড দেখা যাচ্ছে যে এই যে 2টা ক্রাইটেরিয়া ভায়োলেট করতে পারে। তারপরে বর্ডার কাউন্টের অবস্থা তো সবচেয়ে খারাপ, সে 4টাই ভায়োলেট করার পসিবিলিটি আছে, ঠিক আছে? তারপরে এখানে আছে 3টা, এখানেও আছে 2টা। সো এমন কি কোনো, তাহলে এটা স্বাভাবিকভাবে কোশ্চেন আসে যে এমন কোনো মেথড আছে কিনা যেটা কোনো ক্রাইটেরিয়াই ভায়োলেট করবে না? এই কোশ্চেনটা আসা স্বাভাবিক। তো তো এটা নিয়েই গবেষণা করছে ম্যাথমেটিশিয়ানরা, ঠিক আছে? তো এইখানে যে ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছ, উনি অ্যাকচুয়ালি এখানে ওনার ডেট সালটা দেয়া নাই, কারণ এই বই পাবলিশের পরে উনি মারা গেছেন 2017-তে, সম্ভবত 2017 সালে মারা গেছেন। তো এনার নাম হচ্ছে কেনেথ অ্যারো। তো এই অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেম, এখানে দেখো একটা থিওরেম দেওয়া আছে, অ্যারোস ইম্পসিবিলিটি থিওরেম। উনি এটার জন্য বিখ্যাত। অ্যাকচুয়ালি উনি হচ্ছে 1951 সালে এই জিনিসটা প্রমাণ করছিলেন যে আসলে ম্যাথমেটিক্যালি ইম্পসিবল। তোমার যদি এখানে আরো একটা কথা আছে, এখানে এই থিওরেমটার অ্যাকচুয়াল স্টেটমেন্ট তুমি যদি সার্চ করো গুগলে, অ্যাকচুয়াল স্টেটমেন্ট এরকম না, বাট এটা সহজভাবে বোঝার জন্য এইভাবে লেখা হয়েছে। অ্যাকচুয়ালি স্টেটমেন্টটা আর একটু কমপ্লিকেটেড, মানে ম্যাথমেটিক্যালি রিগোরাস আর কি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যদি কারো ধারণা থাকে, আইডিয়া থাকে, রিয়েল অ্যানালাইসিস বা ম্যাথমেটিক্যাল, তাহলে তার জন্য এটা বোঝা ইজি হবে। তো এখানে আমরা আন্ডারগ্রেডে যেহেতু আমরা হচ্ছে সিম্পল ভাষায় পড়তেছি যে ম্যাথমেটিক্যালি ইম্পসিবল ফর এনি ডেমোক্রেটিক ভোটিং সিস্টেম টু স্যাটিসফাই ইচ অফ দ্য 4 ফেয়ারনেস ক্রাইটেরিয়া, ঠিক আছে? আরো সহজ করে বললে এটা অবশ্যই মোর দেন 2 ক্যান্ডিডেটস এর জন্য, ঠিক আছে? আর একটু মানে স্পেসিফাই করে বললে মোর দেন 2 ক্যান্ডিডেটস, 2জন ক্যান্ডিডেট যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার 2জন ক্যান্ডিডেটের ক্ষেত্রে হতে পারে যে সবগুলো ক্রাইটেরিয়াই স্যাটিসফাই হতে পারে কোনো একটা মেথড দিয়ে, ঠিক আছে? তুমি এরকম মেথড চাইলে ডিজাইন করতে পারো, বা আমাদের এই 4টার মধ্যেই এই ঘটনা ঘটবে, ঠিক আছে? যে এখন একটা যদি ক্যান্ডিডেট মাত্র 2জন থাকে, তাহলে দেখবা যে 4টা ক্রাইটেরিয়াই স্যাটিসফাই হচ্ছে। বাট ক্যান্ডিডেট তো আর সবসময় 2জন থাকে না। যদি 2জনের বেশি ক্যান্ডিডেট থাকে, তাহলে তুমি আসলে
এমন কোনো মেথড ডিজাইন করতে পারবা না যেটা আসলে এই 4টা ক্রাইটেরিয়াই স্যাটিসফাই করে। ম্যাথমেটিক্যালি এটা ইম্পসিবল। তুমি যে কোনো ভাবেই যাও, দেখবা যে কোনো না কোনো একটা ক্রাইটেরিয়া কোনো না কোনো পার্টিকুলার ইলেকশনের জন্য ভায়োলেট হয়ে যাচ্ছে। এখন এখানে আরেকটা ব্যাপার, যে কোনো একটা পার্টিকুলার ইলেকশনের জন্য তুমি পাইতে পারো যে তুমি দেখতে পাচ্ছ যে ওই পার্টিকুলার ইলেকশনের জন্য দেখা যাচ্ছে যে ও হচ্ছে ওই সবগুলো আছে। আমি আসতেছি আলিফ মাহমুদ তোমার কোশ্চেনে। পার্টিকুলার কোন একটা ইলেকশনের জন্য কোন একটা মেথড 4টা ক্রাইটেরিয়াই স্যাটিসফাই করতে পারে, কিন্তু ওইটা ওই পার্টিকুলার ইলেকশনের জন্য। কারণ আমরা এখানে দেখছি এখানে হচ্ছে মে নট স্যাটিসফাই লেখা আছে, তাই না? যেমন আমি একসাথে ওইটার অ্যান্সার দিয়ে দেই, এই যে আলিফ যে কোশ্চেনটা করছে যে বর্ড অ্যাকাউন্ট মেথড কি সবচেয়ে কম ফেয়ার কিনা, ঠিক আছে? এখন এখানে কিন্তু বলা আছে মে নট স্যাটিসফাই। এখন তুমি দেখলা যে পার্টিকুলার যে ইলেকশনটা নিয়ে তুমি কাজ করতেছো, যে প্রেফারেন্স টেবিলটা নিয়ে, সেই টেবিলের ক্ষেত্রে বর্ড অ্যাকাউন্ট মেথড হতে পারে যে তোমার এই 4টার কোনোটাই সে স্যাটিসফাই মানে ভায়োলেট করলো না, ঠিক আছে, ওই পার্টিকুলার ইলেকশনের জন্য। তখন কিন্তু ওই পার্টিকুলার ইলেকশনের জন্য বর্ড অ্যাকাউন্ট মেথডই তোমার কাছে মনে হবে সবচেয়ে ফেয়ার, ঠিক আছে? তুমি হয়তো অন্য মেথডে অ্যাপ্লাই করে, হতে পারে যে অন্য মেথডে অ্যাপ্লাই করে তুমি দেখলা যে কোনো একটা ভায়োলেট হয়ে গেছে ওই পার্টিকুলার ইলেকশনের জন্য। সো এটা হচ্ছে ইলেকশন স্পেসিফিক, ইলেকশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ইলেকশন ওয়াইজ এখানে যদিও দেখা যাচ্ছে বর্ড অ্যাকাউন্ট মেথড সবগুলোই ভায়োলেট করার সম্ভাবনা আছে, বাট তার মানে এই না যে সে একসাথে অলওয়েজ 4টাই ভায়োলেট করবে, ঠিক আছে? তো এই জন্য এইটা আসলে বলাটা ডিফিকাল্ট যে এইটা। তারপরেও এরকম র্যাঙ্কিং আছে, তুমি গুগল করলে পাবা যে এই ইলেকট্রাল সিস্টেমের র্যাঙ্কিং আছে বিভিন্ন করে, যে তারা র্যাঙ্ক করছে যে কোনটা মানে কোনটা তুলনামূলক বেশি ফেয়ার, কোনটা তুলনামূলক কম ফেয়ার। বাট এটা জাস্ট একটা মানে রিলেটিভ র্যাঙ্কিং, অ্যাবসলিউট কিছু না। এবং এমন কোনো মেথড নাই যেটার কোনো ফ্ল নাই। আমাদের এখানে মেইন আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে যে এমন কোনো মেথড আছে কিনা যেটার কোনো ফ্লই থাকবে না, সবগুলো ক্রাইটেরিয়া এসে স্যাটিসফাই করবে, এরকম মেথড আসলে দেয়া সম্ভব না যদি নাম্বার অফ ক্যান্ডিডেটস মোর দেন 2 হয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই অ্যারোর থিওরেমটা অ্যারোর নামেই করা, এবং উনি 51 সালে এটা প্রুফ করছে, এবং পরবর্তীতে উনি 1972 সালে উনি নোবেল প্রাইজও পাইছে ইকোনমিক্সে। এবং ওনার যে ডিসিপ্লিন, উনি অর্থাৎ উনি অ্যাকচুয়ালি ওই ডিসিপ্লিন বলা যায় যে ওইটা ওনার হাতেই তৈরি হয়েছে, এবং ওইটার নাম হচ্ছে সোশ্যাল চয়েস থিওরি, যেখানে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সবকিছু মানে কম্বাইন্ড আর কি। কারো ইন্টারেস্ট থাকলে সোশ্যাল চয়েস থিওরি নিয়ে ঘাটাঘাটি করতে পারো, ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে, তোমাদের কোশ্চেন না থাকে, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরে তো ক্লাস থাকার কথা, অলরেডি 10টা পার হয়ে গেছে। কোশ্চেন না থাকলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার পরবর্তী নেক্সট বৃহস্পতিবারে দেখা হবে।